নমস্কার, সবাইকে গল্প শোনার আমন্ত্রণ। আজ পাঠ করছি শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প শেষ উপহার। রবিবার, ছুটির দিন, তবুও অনুব্রত রুটিন মেপে কাজ। এতটুকু কোনো কাজে কোনো ত্রুটি নেই, ফাঁকি নেই, একদম টান টান। আজও নিয়ম মাফিক মর্নিং ওয়াক ফিরতি পথে বাজার করেই একেবারে স্নান সেরেই লাইব্রেরি রুমে ঢুকে গেছে। অন্যদিন এতক্ষণ ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে যেত, তবে ওখানে যাওয়ার উদ্দেশ্য ইউনিভার্সিটির প্রয়োজনে। পরীক্ষার খাতা দেখতে হবে। বিথি বলে, এই খাতা দেখার কি কোনো শেষ নেই গো? খালি স্রোতের মতো পরীক্ষা আসছে আর তুমি খালি রাশি রাশি খাতাই দেখে যাচ্ছ। শুধু কলেজ, ছাত্র, পরীক্ষা আর খাতা, ব্যাস, আর কিছুই নেই তোমার জীবনে? এর কি শেষ নেই? কোথাও ঘুরতে যাওয়া তো দূর, এখন তো কথা বলাও ভার হয়েছে তোমার ওই লেখালেখির জন্য। ওটা তো আবার গোদের ওপর বিস্ফোরা। হ্যাঁ, বিথি তাই বলে। অনুব্রত লেখালেখিকে বিস্ফোরাই বলে। গোদ হলো গিয়ে ওই ইউনিভার্সিটি। এক মনে খাতা দেখতে দেখতে মুখ না তুলে টেবিলের একপাশে চায়ের কাপটা টেনে নিল অনুব্রত। ইতিমধ্যেই কাপ নিতে এসে আশা বলে, দাদাবাবু, চাটা তো জুড়িয়ে গেল, বলে একবার তাড়া দিয়ে গেছে। ঠিক এমনি সময়ে একরাশ কথার পাহাড় নিয়ে যেন হাওয়ায় ভরে বিথি প্রবেশ করল, আর ঢুকেই লাইব্রেরি রুমের সমস্ত নীরবতার গাম্ভীর্যকে ফুৎকারে উড়িয়ে দিয়ে যেন একরাশ উৎসবের বার্তা নিয়ে এলো। মহা উল্লাসে স্বামীর দিকে তাকিয়ে বলল, জানো, আমার ছোট পিসির নাতনির 5 বছরের জন্মদিন। ওই যে গো ছোটদার, যারা রাঁচিতে থাকে, তার মেয়ের জন্মদিন। নেমন্তন্ন করেছে। এই দেখো কার্ড এসেছে। সামনের সপ্তাহেই। কিছুদিন আগেই ফোন করেছিলেন পিসিমা, তোমায় বললাম না? বলেই অনুব্রত দিকে কার্ডখানি এগিয়ে দিল। অনুব্রত শুধু এক পলকে তাকিয়ে দেখেই আবার জনৈক পরীক্ষার্থীর ভুল ঠিক নির্ধারণে ব্যস্ত হয়ে পড়ল। মুখে বলল, তুমি যাও গুবলুকে নিয়ে, গাড়ি আছে। রঞ্জন তো আছেই, গাড়ি নিয়ে তোমাদের দিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। বলে, যা দিতে চাও উপহার সোনার কিছু কিনে নিও, টাকার জন্য ভেবো না, ভালো কিছু যা ইচ্ছে দিও। বলে আবার কাজে মনস্থ হলো। যে উৎসাহ নিয়ে আনন্দ নিয়ে বলতে এসেছিল, অপরদিকে ঠিক সেই উৎসাহ না পেয়ে থমকে গেল বিধি। ঠিক করে যেন কোনো কিছুই শুনতে পেল না, বুঝতে পারল না। শুধু হতাশায় ভরা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, তুমি? অনুব্রত, আমার যাওয়া হবে না। বিথি বলে, কেন? একা যাব অত দূর? তুমি কোথাও যাও না, সবখানে আমায় একা একা যেতে হয়। তোমার তো আমার জন্য সময়ই নেই। চলে আসবো, 2-3 দিনের তো ব্যাপার, দেখো না, ঠিক ম্যানেজ হয়ে যাবে। ইত্যাদি ইত্যাদি বলে চলেছে সমানে, যেন ভেসে যাওয়া স্রোতের মুখে খড়কুটো আগলে ধরতে চাইছে। আর করবেই বা না কেন? বিদ্বান ব্যস্ত কাজ পাগল স্বামীর থেকে একটু সময় আদায় করাটা যে ভিক্ষাবৃত্তিরই সামিল, তাই এই 10 বছরের বিবাহিত জীবনে বিধি বুঝে গেছে। বিয়ের প্রথম প্রথম এই নিয়ে খুব অশান্তি ঝগড়া হয়েছে। বিথি কেঁদে কেঁদে রাত ভোর করেছে, কখনো বা বাপের বাড়ি চলে গেছে। আর অনুব্রত আরও কঠিন হয়েছে। লাইব্রেরি রুমে রাতের লাইটটা আরও বেশি সময় ধরে জ্বলেছে। কঠোর বাক্যে নিজের অধ্যাপক জীবনের কাজের গুরুত্ব বুঝিয়েছে বিথিকে। দিন গেছে, অধ্যাপনার আরও গভীরে মনকে নিমজ্জিত করেছে। স্ত্রীর ও দাম্পত্য জীবনের থেকে ও ছাত্রদের ভবিষ্যতে ব্যাপৃত রেখেছে মনোজগৎ। বারবার একঘেয়ে কথায় বিরক্ত হয় অনুব্রত। খাতা দেখার কাজে বিঘ্ন ঘটছে, আর এই গুরুত্বপূর্ণ কাজটিতে বিঘ্নতা একেবারেই না পছন্দ অধ্যাপক অনুব্রতর। তাই এবার ধমকের সুরে বলে, আহ, বললাম তো আমি যেতে পারবো না, কেন এক কথা বারবার বলছো? স্বামীর রূঢ় আচরণে যে হালকা মনটা নিয়ে এসেছিল, সেটা হঠাৎ ভারী হয়ে ওঠে। চোখ ছলছল করছে বিথির, চলে যেতে চায়। তখন কিছুটা অভিমানী স্ত্রীর মুখের দিকে একবার সম্পূর্ণ দৃষ্টি রেখে অনুব্রত বলে, সামনের সপ্তাহে আমার সেমিনার আছে, দিল্লি যেতে হবে। তোমায় বলা হয়নি, তোমাদের যাওয়ার সব বন্দোবস্ত করে দেব, কদিন থেকেও এসো। আর কোনো কথা বাড়ায় না, ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায় বিথি। অতঃপর বছর 7 ছেলেকে নিয়ে বিথি একাই পিসির বাড়ির যাত্রা। তারপর অনুব্রত না আসার একরাশ কৈফিয়ত। একবারই লোকের আনন্দের মাঝে থেকেও একা একই অনুভূতি মনের কোণে লালন করে। শেষমেশ সবার অনুরোধ উপরোধকে অবহেলা করে ছোট বৌদির, থেকে যাও 2 দিন বিথি, এখানে অনেক ঘোরার জায়গা আছে।
কে ভ্রমণ পিয়াসী বিথি উপেক্ষা করে জন্মদিনের পরের দিনই কলকাতায় ফিরে আসে। ওর চারদিকে এত আনন্দ, এত সমারোহ, এত আয়োজন, তবু যেন কি নেই ওর। সত্যি কি নেই? কি নেই বিথির? শুধুই সব কিছুর আছের প্রাচুর্য ওর চারদিকে সাধারণ চোখে। সুদর্শন বিদ্বান স্বামী, দামি গাড়ি, বাড়ি, বনেদি পরিবার, কি নেই? বড়দি মাধুরী তো বলেই, কি ভাগ্য রে তোর, হিংসে হয় তোকে দেখলে। পিসের নাতনিকে তো ওই মোটা সোনার চেনটা দেওয়াতে সবাই ধন্যি ধন্যি করে উঠল অনুব্রতকে। কি জামাই না তারা পেয়েছে, সেরা জামাই। কিন্তু বিথির মন সব কিছুকে পেয়েছে। বিথি এখন বয়স ও মনের সেই পর্যায়ে অবস্থান করছে যে সময় সব মেয়েদেরই কারণে অকারণে সাজতে, হৈ হৈ করে ঘুরে বেড়াতে, অনর্থক অনর্গল কথা বলতে, অহেতুক গল্প করতে ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে মনের মানুষটির সাহচর্য। আর ঠিক এই জায়গাতেই বিথির সমস্যা। ইতিহাসের অধ্যাপক অনুব্রতর কোনো এক ঐতিহাসিক শহরে ঝাপসা অলিগলির হদিশ খুঁজে পেলেও স্ত্রীর মনের হদিশ অনেকটাই অজানা। তাই তো মাঝে মাঝে যখন বড়দি মাধুরীর বাড়ি যায়, ওই ছোট্ট একতলা বাড়ির সংসারখানা বেশ লাগে বিথির। বড় জামাইবাবু অনিন্দদার ছোট্ট একটা কাপড়ের দোকান, বেশ ভালোই চলে। কি হাসি খুশি মানুষ। মিশুকে স্বভাবের অনিন্দদা যেন সবার আপনার মানুষ। কত গল্প করে, ঠাট্টা হাসিতে যতক্ষণ বাড়িতে থাকে ভরিয়ে রাখে ঘরখানা। কত জায়গা ঘুরে বেড়ায় ওরা, ছবিও দেখায় বিথিকে। কত সময় ঘরেই ওরা কত আনন্দ করে সময় কাটায়। ব্যবসাদার মানুষ, ব্যস্ততাও আছে, কিন্তু আনন্দ যে করতে জানে, ব্যস্ত সময় তার কাছে হার মানে। ওই সময়ের মধ্যে থেকেই সে মণিমুক্ত সঞ্চয় করে ভর্তি করে তোলে তার জীবনের অমূল্য থলি। তাই দিদি যখন বলে, বিথি তুই হলে গিয়ে রাজরানী, আমার গরিবের সংসারের অভাব তুই কি বুঝবি, তখন নিঃশ্বাস ফেলে বিথি। মনে মনে বলে, অভাবের সাথে তাও লড়াই করা যায়, কিন্তু ভালো না লাগার সাথে, হতাশার সাথে, একাকিত্বের মন কেমন করা যন্ত্রণার সাথে কি করে থাকা যায়? অথচ বলাও যায় না কাউকে। বাইরে যে সবটাই নিখুঁত পাটে পাটে ভাঁজ করা জীবন বইছে। তবুও বিথির জীবন এগিয়েছে। ধীরে ধীরে না পাওয়া চাহিদাগুলোও পূরণ না হতে হতে রূপ বদল করেছে। চাহিদার রূপ বদলের সাথে সাথে বিথিরও স্বভাব বদল হয়েছে। আগে সেই হুল্লোড় বিথি আর নেই, অনেক শান্ত হয়ে গেছে সময়ের দাবি মেনে, সংসারের চাপে। সেই বছর সাতেকের গুবলুও এখন চাকরি করছে, সেও সংসারী হয়েছে। তাদের একমাত্র ছেলে বিট্টুও বছর 12 হয়ে গেল। কতগুলো ক্যালেন্ডার বদলে গেল। আর সেই বিথিই এখন পরিপক্ক গিন্নি। মাথায় এখন রূপলি আভা। এখন সময়ের প্রায় শেষের দিকে এসে তার মনে কোনো অভিযোগ নেই, কারণ কর্তব্যের নিরিখে অনুব্রত সব অভিযোগের ঊর্ধ্বে। বিথির প্রতি কখনো কোনো কিছুতে বাধা বা কার্পণ্য সে করেনি। দায়িত্ববোধ ও কর্তব্যবোধও তার মধ্যে প্রবল। শুধু যেখানে উদাসীন্য, তাকে বুঝি সাধারণ সংসার খুব একটা বড় ত্রুটি বলে মনেই করে না, বরং বিপরীতে সেই খামতিটুকুকেই পৌরুষত্বের গাম্ভীর্যের তকমায় ভূষিত করে। রাশ ভারী বলে ভয় ও শ্রদ্ধা করে গোটা সংসার তাকে। তবুও তো কাটল 50টা বছর একসাথে। সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দাকে গাঁটছাড়ায় বেঁধে এতগুলো বছর বিধাতা পুরুষ কী মজা দেখলেন তা তিনিই জানেন। যাই হোক, সামনের 15ই ফেব্রুয়ারি ওদের 50তম বিবাহবার্ষিকী পালন হবে শান্তিনিকেতনে গুবলুর ফার্ম হাউজে। এখন আর ছেলের উপরে কিছু বলতে পারে না অনুব্রত। সাথে বৌমাও আছে, আর সবার উপরে নাতি জোজো। বছর 12 জোজোই এখন দাদুর আসল সাঙ্গাত। ওখানে অনুব্রতর কোনো ওজোর আপত্তিই খাটে না। অনুব্রতর কাজে ভাঁটা ওই একরত্তি জোজোই আনতে পেরেছে। ওরাই এই সমস্ত ব্যবস্থাপনা করেছে। ঠিক হলো বিবাহবার্ষিকীর নির্দিষ্ট দিনের 1 সপ্তাহ আগে বিথি আর অনুব্রত চলে যাবে শান্তিনিকেতনে। শুনে মুচকে হাসল বিথি। ওদেরকে একটু একা থাকতে দেওয়াই যে ছেলে বৌমার উদ্দেশ্য বুঝতে অসুবিধা হলো না বিথির। বৌমাও জানে, চেনে শ্বশুরকে, তাই শাশুড়ির কথা মাথায় রেখেই এই প্ল্যান করেছে। ভেবেই হাসি পেল বিথির। এখনও যেন ওর মনে ছেলে মানুষই বিদ্যমান। 2 দিন হলো ওরা এখানে এসেছে। খোয়াইয়ের ধারে ফার্ম হাউজের পরিবেশে একটা যেন উদারতা আছে। মনটা একটা প্রশান্তিতে ভরে ওঠে। কখনোই তেমনভাবে বউকে নিয়ে কোথাও বেড়াতে যায়নি অনুব্রত। কাজের দোহাই পেরে বিথি যা ঘুরেছে সব ওই দিদি আর অনিন্দ দাদার সাথে। সেখানে কোনো আপত্তি অনুব্রত ছিল না। শুধু ছাত্রদের পড়ার ক্ষতি করে সে কোথাও যেতে পারবে না, এই ছিল কথা। সুতরাং অনুব্রতরও ভালো লাগছে এই প্রথম এরকম রোজ নামচা জীবনের বাইরে এসে।
এই প্রথম এতখানি দীর্ঘ দাম্পত্য জীবনে স্ত্রীরও তার মাঝে কলেজ নেই। একটা নিরবিচ্ছিন্ন অবসর সময়। এতখানি ফাঁকা সময় কবে কাটিয়েছে অনুব্রত? রিটায়ার করেও তো সেই লেখালেখির কাজে ব্যস্ত সে এখন। বই লিখছে কত, পড়ানোও হয় সে সমস্ত বই। আরও কত কাজ তার। সময় কোথায় অবসর যাপনের? তবু এখানে এসে ভালো লাগছে ওর। আবার একটা অপরাধবোধও যেন হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠেছে আজকাল। বলে না কাউকে, তবু শেষ প্রান্তে এসে ভাবে আজকাল এই কথাটা। সেদিন সকালে চা খেতে খেতে বিথিকে বলে, সত্যি আমি অপরাধী তোমার কাছে। কাজের চাপে কখনো তোমাকে সময় দিতে পারিনি। কত কিছুরই শখ ছিল জীবনে, তোমার পূরণ হলো কই? তবে বিথি এখন মনে মনে বহুদূর পেরিয়ে গেছে। সেই তরুণী বিথির অভিমানী মন এই পৌরা বিথির নেই। হেসে বলল, তুমি হলে কাজ পাগল মানুষ, কত কিছু সামলাও তুমি, কত নাম ডাক তোমার, ছাত্রছাত্রীদের কত ভালোবাসা তোমায়, সবার কাছেই তুমি কত শ্রদ্ধার মানুষ বলো তো। এতেই কি আমার কম গর্ব হয়? সবাই কি সমান হয়? তুমি যেমন তাতেই আমি খুশি। অনুব্রত বলে, খুশি তো, গর্বিত সবই বুঝলাম, কিন্তু তৃপ্ত কি জীবনে? বিথি চোখ নামায় নিচে। স্ত্রীর হাতে আশ্বাসের হাত রাখে, মাথা নাড়ায় অনুব্রত। এখানেও অনুব্রত কিছুটা সময় সকালে মর্নিং ওয়াক করে আসে। এখন ফেব্রুয়ারি মাস, এ সময়টাতে এখানে চারিদিকে লাল হয়ে থাকে, থোকা থোকা লাল পলাশে। আজ পলাশের দিকে তাকাতেই ওর হাসি পেল। আজ সকাল সকালই দেখে হাদু ওর বউ লক্ষ্মীর খোঁপায় লুকিয়ে একগুচ্ছ পলাশ গুঁজে দিচ্ছে। ওকে দেখেই ওরা সরে পড়ে আড়ালে। হাদু এই ফার্ম হাউজের কেয়ারটেকার, লক্ষ্মীও এখানেই রান্নার কাজ করছে। বিথি শিখে পড়িয়ে নিচ্ছে, ভারী চমৎকার মেয়েটি। হঠাৎ কি মনে করে একগুচ্ছ পলাশ নিল হাতে। বিথি লাল ফুল বড্ড ভালোবাসে। হেঁদোর ছেলেটা নাটা ওকে কোথা থেকে এক গোছা গোলাপ দিয়ে যাচ্ছে রোজ। সেগুলো বিথি ফুলদানিতে সাজিয়ে রাখে রোজ। আজ আবার গুবলুদেরও আসার কথা। আজ 14 তারিখ, কাল 15 তারিখেই তো অনুষ্ঠান। যাই হোক, হাতে ফুল নিয়ে বাড়ির দিকে রওনা দিল অনুব্রত। কিন্তু এ কি, বাড়ির সামনে ভিড় কেন? লক্ষ্মী এত কাঁদছে কেন? ভিড় ঠেলে সিঁড়িতে পা দিতেই হাতের সমস্ত ফুল ছড়িয়ে পড়ে গেল মেঝেতে, ঠিক যেখানে অচেতন হয়ে দুই চোখ বুজে পড়ে আছে বিথি। লক্ষ্মী বলে চলেছে, নাটা ফুল দিল মা ঠাকুরুনকে। ওই যে ওই ফুলগুলো ফুলদানিতে রেখেই যেই মুখ তুলে ঘুরল, অমনি হঠাৎ কি হলো, মাথা ঘুরে পড়ে গেল। মাথার কাছে বসে ছোট্ট নাটাও বলছে, আজ দিম্মাকে আমি একটা চুমু খেয়ে হ্যাপি ভ্যালেন্টাইনও বলেছি জানো দাদু। দিম্মাও তো আমাকে হাম্পি খেলো বলেই কেঁদে উঠল ছোট্ট নাটা। বলেই চলেছ, দিম্মা ওঠো না, কি হয়েছে তোমার? দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অনুব্রতর। মুখে কোনো কথা নেই, শুধু তাকিয়ে আছে ফুলদানির ওই গোলাপ ফুলগুলোর দিকে। এরপর ডাক্তার এলো, তারপর আরও কিছু ঘন্টা গেল। অনুব্রতর উপহার ছড়িয়েই রইল। বিথির উপহার তুলে দিল অনুব্রতর হাতে ডাক্তার মারফত। ডেথ সার্টিফিকেট, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট। তারপর ছেলের জন্য অপেক্ষা। তারপর গুবলু, অর্ণা, জোজো এলো। দাহকার্য সারা হয়ে ফিরল ওরা। তখন 15ই ফেব্রুয়ারির ভোর ভোর। জীবন বুঝি এমনই হয়, ঝপ করে কোথায় পর্দা পড়বে কেউ জানে না। আঁচল ছড়িয়ে বসে থেকে থেকে কখন উঠে চলে যাবে, তখন চাইলেও তাকে আর উপহারে ভরিয়ে দেওয়া যাবে না, আর চাইলেও স্নাত হওয়া যাবে না তার মধ্যে থাকা অবিরল বয়ে যাওয়া আনন্দের ঝর্ণাধারায়। এই জীবনের মধ্যেই তিত্তির করে বয়ে চলে হাজার কোটি আনন্দ, হাসি, গানের মণিমাণিক্যের স্রোত। পারলেই ব্যস্তময় জীবন থেকে মুঠো মুঠো করে কুড়িয়ে নিয়ে সাজিয়ে নিতে হয়। মস্ত জীবনের অন্তিমে ওই যে মণিমাণিক্যময় সময়গুলো স্মৃতির ফুলদানিটা ভর্তি করে রাখে। ওই সুখকর সময়টাই তখন সারা জীবনের আসল কাটানোর সময় হয়ে দাঁড়ায় দিন শেষের বেলায় হেলান দিয়ে। শুধু এই কিছু এলোমেলো সময়ই তো চেয়েছিল বিথি অনুব্রতর কাছে। এখন অনুব্রতর হাতে অখণ্ড অবসর। শুধু জীবনের অমূল্য সময়খানি চলে গেছে সুদূরে, হঠাৎ করে, বিনা নোটিশে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।